নমস্কার, বিটি নিউজে স্বাগত। রয়েছে আমি সোমশিখা। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। নিয়োগ পরীক্ষায় অসৎ আচরণের জন্য কঠোর শাস্তির বিধান আসাম সরকারের। করিমগঞ্জে স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের কার্যালয়ে সিএম ভিজিলেন্সের হানা। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে উন্নয়নের জোয়ার বইছে, মন্তব্য অতুল বরার। ফের উত্তপ্ত মণিপুর, গণমিছিলকে ঘিরে উত্তপ্ত জিরিবামের জাকু রাডার। কাছাড়ের সন্তান কিংবদন্তি শিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্যকে তার ৫৪তম জন্মবার্ষিকীতে স্মরণ। বরখলায় গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী সহ শ্বশুরবাড়ির ৩ জন আটক। এবারে বিস্তারিত খবর। রাজ্যে নিযুক্তি পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু সরকারি নির্দেশিকা জারি। নকল করার ক্ষেত্রে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড ও 10 কোটি টাকা জরিমানা। রাজ্যে আবারও শুরু হচ্ছে নিয়োগ পরীক্ষা। তৃতীয় ও চতুর্থ শ্রেণীর নিয়োগ পরীক্ষা 15 সেপ্টেম্বর থেকে নিয়মিত অনুষ্ঠিত হবে। এদিকে আসাম সরকার এবছরের নিয়োগ পরীক্ষায় এক বিশেষ পদক্ষেপ নিয়েছে। নিয়োগ পরীক্ষা যাতে কোনো ত্রুটি না হয় সেজন্য নতুন আইন করা হয়েছে। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বৈঠকে বলেছেন যে প্রার্থীদের সম্পূর্ণ স্বচ্ছ ও সুষ্ঠুভাবে মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। কারো দয়ায় একটি পদেও নিয়োগ হবে না। এদিকে এবারের নিয়োগ পরীক্ষা ত্রিভুজাকার পদ্ধতির আওতায় রয়েছে। রাজ্য সরকারের বিভাগীয় কর্তৃপক্ষ বিশেষভাবে পরীক্ষার্থী, পরীক্ষক এবং পরিচালকদের তত্ত্বাবধান করবে। আসাম সরকার এখন নিয়োগ পরীক্ষায় অসৎ আচরণের জন্য কঠোর শাস্তি প্রস্তুত করেছে। আসাম পাবলিক সার্ভিস রিক্রুটমেন্ট প্রসেস প্রিভেনশন মেজার্স অ্যাক্ট 2024 রাজ্য সরকার পাশ করছে। পরীক্ষা নকল করলে 3 মাস পর্যন্ত কারাদণ্ড এবং ন্যূনতম 1 লক্ষ টাকা জরিমানা হবে। জরিমানা দিতে ব্যর্থ হওয়ায় তাকে 9 মাসের কারাদণ্ডও দেওয়া হবে। অন্যদিকে নকল ও প্রতারণার জন্য প্রার্থীদের 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 10 কোটি টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। আইনের 11 ধারায় বলা হয়েছে যে কোনো প্রার্থী প্রতারণার অভিযোগে দোষী প্রমাণিত হলে ভবিষ্যতে 2 বছরের জন্য কোনো নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি দেওয়া হবে না। অন্যদিকে পরীক্ষক এবং পরিচালকদের জন্য আইনটিতে শাস্তির বিধান রয়েছে। 15 সেপ্টেম্বর ও 29 সেপ্টেম্বর তৃতীয় বর্গের পরীক্ষা অনুষ্ঠিত হবে। 27 অক্টোবর চতুর্থ শ্রেণীর নিযুক্তি পরীক্ষা। এদিকে 15 সেপ্টেম্বর অনুষ্ঠিত তৃতীয় শ্রেণীর নিযুক্তি পরীক্ষায় প্রার্থীদের সংখ্যা 11,23,204 জন এবং তৃতীয় শ্রেণীর 2টি পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা 32 লক্ষ। করিমগঞ্জে স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের কার্যালয়ে সিএম ভিজিলেন্স দলের হানা। করিমগঞ্জে স্বাস্থ্য দপ্তরের যুগ্ম সঞ্চালকের কার্যালয়ে সিএম ভিজিলেন্স টিমের অভিযান। নবনিযুক্ত শিক্ষকদের মেডিকেল সার্টিফিকেট দেওয়ার নামে হয়রানি ও চাঁদাবাজির অভিযোগের তদন্তে এসেছে মুখ্যমন্ত্রী ভিজিলেন্স টিম। সিএম ভিজিলেন্স সেলের 3 আধিকারিক আজ বিষয়টি তদন্ত করতে যুগ্ম সঞ্চালকের কার্যালয়ে অভিযান চালান। অফিসের 3 কর্মচারীকে কয়েক ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী দল। বিজেপি সরকার আসার পর থেকে অসমে উন্নয়নের জোয়ার বইছে, করিমগঞ্জে মন্তব্য কৃষি মন্ত্রী অতুল বরার। 2016 সালের পর থেকেই বরাক উপত্যকা উন্নয়নের মুখ দেখেছে। এই মন্তব্য রাজ্যের কৃষি ও পশুপালন বিভাগের মন্ত্রী অতুল বরার। তিনি বলেন, এখন বরাক উপত্যকায় উন্নয়নের জোয়ার এসেছে, রাস্তাঘাট ভালো হয়েছে, চারিদিকে কোথাও কোনো অশান্তি নেই। মঙ্গলবার করিমগঞ্জ সফরে আসেন মন্ত্রী অতুল বরা। এদিন সন্ধ্যায় জেলা শাসকের কনফারেন্স হলে সরকারি বিভিন্ন বিভাগীয় আধিকারিকদের নিয়ে একটি পর্যালোচনা সভায় যোগ দেন। এই বৈঠকে মন্ত্রীকে স্বাগত জানান জেলা আয়ুক্ত মৃদুল যাদব। বৈঠকে ছিলেন সাংসদ কৃপানাথ মালা, 3 বিধায়ক যথাক্রমে কৃষ্ণেন্দু পাল, সিদ্দিক আহমেদ, বিজয় মালাকার।
করিমগঞ্জ জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, নগর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান দেবব্রত সাহা সহ অনেকেই। বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি জোট সরকারের রাজ্য শাসনে উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে বলেন, এবারের বন্যায় জেলায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে রিভিউ মিটিংয়ে আলোচনা হয়েছে। স্থানীয় বিধায়করাও তাদের মতামত দিয়েছেন। আগামী নভেম্বর মাসের মধ্যেই ক্ষতিপূরণ প্রদানের কথা জানিয়ে দিলেন তিনি। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, পাথারকান্দি বিধানসভা এলাকায় কৃষি বিশ্ববিদ্যালয় গড়ার প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী যা বলেন তা করে দেখান বলেও মন্তব্য করেন মন্ত্রী অতুল বরা। মাননীয় মুখ্যমন্ত্রীয়ে আমাক বৰাকলৈ পঠাইছিলে। বৰাকৰ তিনিখন জিলাতে আমি ৰিভিউ কৰিছোঁ। যোৱাকালি কাছাৰ আৰু আজি দুপৰীয়া বহুত হাইলাকান্দি আৰু এতিয়া ইয়ালৈ আহিলোঁ। তো এই কথা আপোনালোকেও নিশ্চয় দেখিছে যে পূৰ্বতে বৰাকৰ উন্নয়ন আৰু আজিৰ বৰাকৰ এখন নতুন ছবি। 2016 চনৰ পৰা ইয়াত উন্নয়নৰ মুখ দেখিছে বৰাকবাসীয়ে, কৰিমগঞ্জ ৰাইজে দেখিছে। আৰু 2021 পৰা মাননীয় ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়া মুখ্যমন্ত্ৰী হোৱাৰ পাছত বিকাশ যে ত্বৰান্বিত হৈছে সেয়া আপুনি স্পষ্ট। তো আপোনালোকে জানে যে মই বৰ্ডাৰ প্ৰটেকশ্যন এণ্ড ডেভেলপমেণ্ট বিভাগৰ বৰ্ডাৰ ডেভেলপমেণ্ট এণ্ড প্ৰটেকশ্যন বিভাগৰ দায়িত্বটো আছে। এই বিষয়টো মই আজি বিশেষভাৱে আলোচনা কৰিছোঁ। ইয়াত DC আছে, ফৰেষ্ট অফিচিয়েল আছে, কাৰণ এটা আনফৰ্চুনেট ইনচিডেণ্ট এটা হৈ গৈছিল। তাৰপিছত মাননীয় মুখ্যমন্ত্ৰীৰ পৰামৰ্শ মতে আমি মিজোৰামলৈ গৈছিলোঁ। বুজাবুজিৰ এক চুক্তিটো স্বাক্ষৰ কৰিছিলোঁ। তাৰপিছত কেইবালানিও আলোচনা হৈছে। আজি প্ৰায় এমাহমানৰ আগতো আমি গৈছিলোঁ মুখ্যমন্ত্ৰীৰ পৰামৰ্শ মতে। গতিকে বৰ্ডাৰত যাতে পিছ শান্তি যাতে অটুট থাকে আৰু উন্নয়ন ডেভেলপমেণ্ট যাতে ধাৰাবাহিকভাৱে হয় আৰু এনফৰ্চমেণ্ট যাতে নহয়, এই দিশটোৰ প্ৰতিও চকু ৰাখিবৰ কাৰণে আমি কৈছোঁ। দেখা গৈছে আমাৰ এই ক্ষেত্ৰত বহু মানে কৃষকসকলৰ ক্ষতিগ্ৰস্ত হৈছে, বিশেষকৈ পাথাৰকান্দি আৰু মই জানিব পাৰিছোঁ যে 2000 হেক্টৰ ছাবমাৰ্জ হৈছিল। কাৰণ আমি জানো যে প্ৰত্যেক বছৰে বানপানী হয় আমাৰ ৰাজ্যখনৰ। এইবাৰ 34খন জিলাত হ'ল আৰু তাৰ কাৰণে আগতীয়া প্ৰস্তুতিও থাকে। আমি কমিউনিটি নাৰ্চাৰী আমি কৰিছিলোঁ। আমি জানো যে যিমানখিনি মাটিত কমিউনিটি নাৰ্চাৰী কৰা হৈছিল, কাৰণ ইয়াত 5টা ৱেভ হৈ গৈছে, আপোনালোকে নিজে কৈছে, সেইখিনি ছাফিচিয়েণ্ট হয়তো নহ'ব সেইখিনি পঠিয়াই। তাৰ কাৰণে আমি বিনা কেম্প, বিনা 11 জাতীয় আমি বীজো আমি খেতিয়কৰ বাবে আমি যোগান ধৰিছিলোঁ। আৰু ইয়াৰ উপৰিও আপোনালোকে জানে ডিজাষ্টাৰ মেনেজমেণ্টৰ পৰা এতিয়া সময়ত যথেষ্টখিনি ফাৰ্মাৰ্ছখিনিও ছাপোৰ্ট পাইছে বা আন অন্যান্য যিবিলাক আমাৰ ক্ষয় ক্ষতি হৈছে এইবিলাকৰ কাৰণেও মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া সতীৰ্থ মন্ত্ৰীসকলক বিভিন্ন জিলালৈ পঠাইছে আৰু তাৰ সঠিক এছেছমেণ্ট হৈছে। জিলা আয়ুক্তই বেলেগ বেলেগ ডিপাৰ্টমেণ্টৰ বিষয়াক লগাই পেলাই প্ৰপাৰ এছেছমেণ্ট কৰিছে। আমি ভাবিছোঁ যে ছেপ্টেম্বৰৰ ভিতৰত যিখিনি মানুহৰ ক্ষয় ক্ষতি হৈছে, হাউচ ডেমেজ হৈছে, কিছুমান পাৰ্চিয়েল ডেমেজ, ক'ৰবাত ফুল ডেমেজ আৰু অন্যান্য গৰু ম'হ যিবিলাক ডেথ হৈছে এইবিলাকো ক্ষয় ক্ষতি তেওঁলোকে লাভ কৰিব। আৰু আমি যিহেতু ইয়াত দেখিছোঁ যে বানপানীত যথেষ্ট ক্ষতি হ'ল, ছাপোৰ্ট লাগে, সেই ছাপোৰ্টখিনি আমি দিম। আৰু প্ৰধানমন্ত্ৰী ফচল বীমা যোজনাটো পপুলাৰ কৰিবৰ কাৰণে এৱাৰনেছ ক্ৰিয়েশ্যনৰ কাৰণে, এৱাৰনেছ ক্ৰিয়েট কৰিবৰ কাৰণে বিভাগীয় বিষয়াসকলক আমি নিৰ্দেশ দিছোঁ। আৰু এই ক্ষেত্ৰত আমাৰ যিসকল জনপ্ৰতিনিধি আছে, সন্মানীয় জনপ্ৰতিনিধিসকলক দেখা গৈছে বীজ কৰিমগঞ্জৰ যিটো বীজ বণ্টন হৈছিল আপোনাৰ দোকানৰ পৰা, সেইটো দেখা গৈছে যে বৃহৎ সংখ্যক বেনিফিচিয়াৰী বীজ পোৱা নাই। এক্স পঞ্চায়ত প্ৰতিনিধিৰ মাৰ্ফত বীজবিলাক দেওয়া হৈছিলে, যদিও পঞ্চায়ত এতিয়া ভাঙি গৈছে। এই ক্ষেত্ৰত আপুনি কি ক'ব? সঠিক বিচাৰ এটা কথা মোক কৈছে, মই সেইটো নাজানো, মই গম পোৱা নাই, কিন্তু কৈছে যে বীজবিলাক অলপ আগতীয়াকৈ দিব লাগে। সেই কথাখিনি আমাৰ সন্মানীয় বিধায়কসকলেও কৈছে, টাইমলি বীজটো দিব লাগে। আৰু তাৰ কাৰণে আমি চেষ্টাও কৰি আহিছোঁ যোৱা সময়ছোৱাত বীজখিনি যাতে টাইমলি পায়, লিংক কম্পনেণ্ট যাতে টাইমলি পায়। কাৰণ এগ্ৰিকালচাৰটো হৈছে ছায়েন্স,
এটা সময়ত পিচ দিয়ে, এটা সময়ত লিংক কম্পোনেণ্ট দি দেখা হয়। সেইখিনি আমি আমাৰ চৰকাৰ অহাৰ পাছত আমি যথেষ্টখিনি এইখিনি ঠিক ঠাক কৰিবৰ কাৰণে চেষ্টা কৰিছোঁ। আৰু এই বিষয়টো মই অৱগত নহয় আপুনি যিটো কথা এটা কৈছে এগ্ৰিকালচাৰেল ছাৰ্ভিচ গ্ৰুপ যিটো আছে সেইটো কামটো কি আৰু এইটো কোনো গভৰ্ণমেণ্ট নটিফিকেশ্যন আছে নেকি? কিন্তু এগ্ৰিকালচাৰেল ছাৰ্ভিচ গ্ৰুপ যিটো বনোৱা হৈছে আমাৰ যিটো কোনো লিষ্টটো আছে ছাৰ্ভিচ এগ্ৰিকালচাৰেল ছাৰ্ভিচ গ্ৰুপ আৰু ইয়াত যদি কোনো নটিফিকেশ্যন আছে নেকি? আমাৰ কিছুমান ফাৰ্মাৰ্ছ প্ৰডিউচাৰ্ছ কোম্পানী আছে, FPC আছে, FPC MOBCDৰ FPC হয়, নাবাৰ্ডৰ জৰিয়তে FPC হয়। আমি বেলেগ বেলেগ স্কিমত ফাৰ্মাৰ্ছ প্ৰডিউচাৰ্ছ কোম্পানীবিলাক আমি গঢ়ি তুলিছোঁ সমগ্ৰ ৰাজ্যখনত, যাতে কালেক্টিভলি খেতিয়কসকলে খেতি কৰিব পাৰে। কাৰণ আমি জোৰ দিছোঁ কৃষকৰ ইনকমৰ ওপৰত। দেশৰ প্ৰধানমন্ত্ৰী মাননীয় নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই কৃষকৰ ইনকম যাতে দুগুণ হয় তাৰ কাৰণে বেলেগ বেলেগ ছাপোৰ্ট দিছে। আজি ধৰক PM কিষাণৰ 17তম কিস্তি ইয়াত প্ৰায় 60,000 মানুহ কৃষক উপকৃত হৈছে। ডাঙৰ কথা। এই ক্ষেত্ৰখনলৈ এটা পৰিৱৰ্তন আনিবৰ কাৰণে বিভাগৰ তৰফৰ পৰা চৰকাৰৰ তৰফৰ পৰা আপ্ৰাণ চেষ্টা কৰা হৈছে। আৰু য'ত এনেধৰণৰ প্ৰতিশ্ৰুতি আমি প্ৰদৰ্শন কৰিছোঁ ইয়াত অলপ প্ৰব্লেম আছে, শ্বৰ্টেজ অফ মেন পাৱাৰ। ইয়াত বহুত এই এগ্ৰিকালচাৰ আমাৰ ইয়াক আগতে গ্ৰাম ৰোগ বুলি কৈছিল, এগ্ৰিকালচাৰ এক্সটেনশ্যন এছিষ্টেণ্ট কম আছে। এইখিনি আমি ফিল আপ কৰিবৰ কাৰণে এইটো সম্পৰ্কে মই নাজানো, আই এম নট এৱেৰ অফ দ্যাট। আৰু এটা প্ৰশ্ন মানে 2026 আহি গ'ল আৰু 26ত আপোনালোকে মানে মিত্ৰজোঁটত থাকিব না অকলে? আৰু ভাৰতীয় জনতা পাৰ্টীৰ লগত অসম গণ পৰিষদৰ মিত্ৰতা বহুত পুৰণি। অসম গণ পৰিষদ চৰকাৰৰ যিটো দ্বিতীয় কাৰ্যকাল, সেই দ্বিতীয় কাৰ্যকালৰ শেষৰ ফালে ভাৰতীয় জনতা পাৰ্টীৰ লগত মিত্ৰতা হৈছিল আৰু তেতিয়াৰ পৰা মিত্ৰতা আছে। আৰু এইটো সম্পৰ্কত নতুনকৈ কোৱাৰ প্ৰয়োজন নাই। 2016 চনতো আমি একেলগে দেখিছোঁ, 2021 চনত এইবাৰ পঞ্চায়তে আপোনাৰ লগত জোঁট হ'ব। আমি কথা বতৰা পাতিছোঁ। পাথাৰকান্দিত এখন এগ্ৰিকালচাৰ ইউনিভাৰ্চিটিৰ কাৰণে মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াই এইটো এপ্ৰুভেল কৰিছিলে, সেইটো সোনকালে হোৱাৰ সম্ভাৱনা আছে। কি ক'লে? মুখ্যমন্ত্ৰী বহুত আগে এটা ঘোষণা কৰিছিলে যে মুখ্যমন্ত্ৰীয়ে যিখিনি ঘোষণা কৰে, যিটো কমিটমেণ্ট দিয়ে, নিজৰ কমিটমেণ্টক অনাৰ কৰে। টাইমটোৰ কথা মই আজি ক'ব নোৱাৰিম, কিন্তু যদি তেখেতে যিখিনি কমিটমেণ্ট কৰে সেইখিনি আপনি যেটা কৈছে যে আমাৰ পাঠানকান্দি আৰু ৰাতাবাৰী সমষ্টিৰ আগৰ ৰাতাবাৰী সমষ্টিৰ বহুতখিনি মাটি মিজোৰামে দখল কৰিছে। কিমান মাটি মিজোৰামে দখল কৰি আহিছে? এতিয়া অৰুণাচলৰ লগত আলোচনা হৈ আছে, মেঘালয়ৰ লগত আলোচনা হৈ আছে আৰু যথেষ্টখিনি আলোচনাৰ ক্ষেত্ৰত আমি অগ্ৰগতি লাভ কৰিব পাৰিছোঁ। কাৰণ তেওঁলোকৰ পূৰ্বৰ ক্লেইম আছে, নাগালেণ্ডৰো ক্লেইম আছে। কাৰণ অৱশ্যে নাগালেণ্ডৰ লগত যদিও CM লেভেল টপ হৈছে, কিন্তু বিষয়টো সুপ্ৰিম কোৰ্টত আছে। এতিয়া মিজোৰামৰ লগত যেতিয়া আনফৰ্চুনেট ইনচিডেণ্টটো হ'ল, তাৰপিছত আমি আলোচনাৰ এটা প্ৰক্ৰিয়া আৰম্ভ কৰিছোঁ। আৰু মুখ্যমন্ত্ৰীৰ ৰাজনৈতিক ইচ্ছা, পলিটিকেল উইলৰ কাৰণে চুবুৰীয়া ৰাজ্যৰ লগত থকা কিবা বিবাদ এতিয়া নিষ্পত্তি হ'বলৈ গৈ আছে। গতিকে আমি মিজোৰামৰ লগত প্ৰব্লেম কেতবোৰ আছে, এইখিনি কথা মই জানো পৰা মজিয়াটো কৈছোঁ। গতিকে আমি ভাবোঁ যে আলাপ আলোচনাৰ মাজেৰে এই সমস্যা আমি সমাধান কৰিব পাৰিম। ফের উত্তপ্ত মণিপুর, গণমিছিলকে ঘিরে উত্তপ্ত জিরিবামের জাকুরাডোর, শূন্যে গুলিচালনা সহ টিয়ার গ্যাস নিক্ষেপ পুলিশের। ফের উত্তপ্ত হয়ে উঠেছে মণিপুর, গণমিছিলকে ঘিরে উত্তপ্ত জিরিবামের জাকুরাডোর এলাকা। শূন্যে গুলিচালনা সহ টিয়ার গ্যাস নিক্ষেপ করে রাজ্য পুলিশ। হেলথ রাইট দেওয়ার দাবিতে বুধবার মণিপুর রাজ্যের জিরিবাম জেলার অন্তর্গত জাকুরাডোর এলাকায় উপজাতি সম্প্রদায়ের জনগণ এক বিক্ষোভ মিছিল বের করে। এলাকার নেতাজি মাধ্যমিক বিদ্যালয় থেকে প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে প্রায় 3000-এরও অধিক মানুষ ঐক্যবদ্ধ হয়ে বিভিন্ন এলাকা পরিদর্শন করে বিক্ষোভ সহ বিভিন্ন স্লোগানের মাধ্যমে মণিপুর সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। মিছিল চলাকালীন মণিপুর পুলিশ ও বিশাল আধাসামরিক বাহিনী প্রতিবাদকারীদের আটকানোর চেষ্টা করলে দুপক্ষের মধ্যে হাতাহাতি ও ঠেলাধাক্কার পরিবেশ সৃষ্টি হয়। এতে প্রতিবাদকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে মিছিলকে এগিয়ে নিতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ফলে মণিপুর পুলিশ বাধ্য হয়ে শূন্যে কয়েক রাউন্ড গুলি চালানোর পাশাপাশি টিয়ার গ্যাস নিক্ষেপ করে প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করে দেয়। ঘটনায় কেউ হতাহত না হলেও এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
जिरबाम डिस्ट्रिक्ट का ज़िला जो है 1948 से हमारे प्रेसिडेंट ऑफ इंडिया में ये हिल्स एरिया डिक्लेरेशन हो चुकी है। तो अप टू 2017 हम लोग हिल हाउस टैक्स पे किया, तो वी एंजॉय लॉट ऑफ आवर हिल राइट्स इन जिरबाम। तो 2017 से गवर्नमेंट ऑफ मणिपुर ने हमारे राइट्स को कट ऑफ कर दिया है। इसलिए हम लोग इन सिलसिले में गवर्नमेंट को डिमांड करके फिर से हमारा ट्राइबल राइट जो पहले था उसका रिस्टोर करने के लिए हम लोग रैली किया है। मकसद तो ये हम लोग कुछ पता नहीं है, लेकिन गवर्नमेंट ने रेवेन्यू हमारा ट्राइबल तरफ से हम लोग बंद कर दिया है, नहीं लिया था। तो हिल हाउस टैक्स बंद कर दिया, तो हम लोग फिर से हम लोग डिमांड किया है सिर्फ जिरबाम का। बाद बाकी जो है अभी चल रहा है हिल्स एरिया में, हम लोग अभी भी हम लोग चल रहा है यार। अगर ये हमारा डिमांड फुलफिल नहीं हो तो हम लोग हमारा ब्रदर जो है फेरजौल डिस्ट्रिक्ट में हम लोग मर्जर करना है। फेरजौल में बंद करने के बाद हम लोग जो प्रॉब्लम हो रहा है कि तो डॉक्यूमेंट वगैरह, बर्थ सर्टिफिकेट, आधार, सारे इन चीज़ को डीसी ऑफिस में निकालने के लिए रेवेन्यू डिपार्टमेंट से एक पर्ची उन लोग देना पड़ता है। हम लोग ये रेवेन्यू डिपार्टमेंट से हम लोग पर्ची नहीं है, सिर्फ का सिर्फ हमारा हिल हाउस टैक्स जो रिसीप्ट था वो लोग पहले था, ये हम लोग देकर जो हमारा डॉक्यूमेंट वगैरह निकल जाता है। अभी ये जब बंद हुआ तो हमारा दुकान पूरा बंद हो गया है। Today, we, the people of Zirbam district, tribal people, are having a rally expressing our desire to join our brethren in Ferzol district. Indigenous Tribe Advocacy Committee is organizing this public rally. The Indigenous Tribe Advocacy Committee is formed by the people of Ferzol and Zirbam district to represent them, to lead them in the current Manipur conflict and crisis. And we the Indigenous Tribe Advocacy Committee, Ferzol and Zirbam, will continue to fight until our people in Zirbam district were served, until our people in Zirbam district got full justice as they deserve as a tribal people. Thank you. কাছাড়ের লোক কিংবদন্তি শিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্যকে তার 54তম জন্মবার্ষিকীতে স্মরণ। প্রখ্যাত লোকশিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্যের 54তম জন্মবার্ষিকী দিনটি লোকসংহতি দিবস হিসেবে শিলচরে শ্রদ্ধার সাথে উদযাপন করা হয়েছে। বরাক উপত্যকার তথ্য ও জনসংযোগের আঞ্চলিক কার্যালয় প্রাঙ্গণে মৃত্তিকা সংরক্ষণ বিভাগের চত্বরে আয়োজিত লোকসংহতি দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৃত্তিকা সংরক্ষণ বিভাগের ডিভিশনাল অফিসার আক্তার হোসেন। কাছাড় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি শিলচর তথ্য ও জনসংযোগ কার্যালয়ের পরিচালনায় এই অনুষ্ঠানে অংশ নিয়ে ডিভিশনাল অফিসার হোসেন বলেন যে লোকশিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্য কলকাতায় পারিবারিক সূত্রে ঘনিষ্ঠ পরিচয় ছিল। কালিকা প্রসাদের সঙ্গীতের প্রতি ভালোবাসা, নিষ্ঠা এবং দক্ষতা সমগ্র অঞ্চলে মানুষের মধ্যে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়। অনুষ্ঠানে যোগ দিতে পেরে সত্যি ভীষণ গৌরবান্বিত বোধ করছি। হ্যাঁ, অনেক দিন আগের কথা, আমিও ছোট ছিলাম, কালিকা প্রসাদও ছোট ছিলেন। আমার সৌভাগ্য হয়েছিল আমি আর কালিকা প্রসাদ একসঙ্গে রেডিওতে একটা স্পেশাল প্রোগ্রামে গান গেয়েছিলাম। একটা গীতিনাট্য হয়েছিল রেডিওতে, সেখানে কালিকা প্রসাদ ছিলেন, রাজপুত্রের গানে ছিলেন কালিকা প্রসাদ এবং আমি ছিলাম রাজকন্যার গানে। সেটাই আমার পরম। বরখোলা গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী সহ শ্বশুর বাড়ির 3 জনকে গ্রেফতার করল পুলিশ। পশ্চিম জারলতলায় মহিলা হত্যার অভিযোগে গ্রেফতার স্বামী সহ 3 জন। গ্রেফতার হওয়া 3 জন হলো মহিলার স্বামী আবু হানিফ লস্কর, শ্বশুর আব্দুল কাদির লস্কর ও ননদ রামিনা বেগম লস্কর। তথ্য মতে জানা গেছে গত মঙ্গলবার সকাল আনুমানিক 6টা নাগাদ পশ্চিম জারলতলা গঙ্গাপুরে হাবিবা বেগম বরভূয়া নামের গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে বরখোলা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করে। লক্ষণীয় বিষয় হলো গৃহবধূ হাবিবা বেগম বরভূয়ার কপালে আঘাতের চিহ্ন থাকায় বৃহস্পতিবার বরখোলা থানায় 3 জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন উধারবন্দ দুর্গানগর 4র্থ খণ্ডের বাসিন্দা তথা গৃহবধূর ভাই আব্দুল সাহিদ বরভূয়া। তিনি এজাহারে উল্লেখ করেন তার বোনকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছে, তাই গৃহবধূর শ্বশুর আব্দুল কাদির লস্কর, গৃহবধূর স্বামী এবং ননদকে অভিযুক্ত করে
মামলা দায়ের করে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে 3 অভিযুক্তকে গ্রেফতার করে আজ আদালতে প্রেরণ করে। বরখলার বিভিন্ন স্থান থেকে আবগারি বিভাগের অভিযানে জব্দ বিপুল পরিমাণ বিদেশি মদ। বরখলায় আবগারি বিভাগের অভিযানে জব্দ বিপুল পরিমাণ বিলেতি মদ। বরখলা বিধানসভা এলাকার ডলু, বালাছড়া, সুবং, ময়নাগড়, কাশীপুর, রানীঘাট, চন্দ্রনাথপুর, জারুলতলা এলাকায় মঙ্গলবার রাতে আবগারি বিভাগ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিলেতি মদ বাজেয়াপ্ত করতে সক্ষম হয়। এদিন বরখলার আবগারি বিভাগের সাব ইন্সপেক্টর অরুণ কুর্মীর নেতৃত্বে এই অভিযান চালানো হয়। আবগারি বিভাগের অভিযানে এলাকার মানুষ অনেক খুশি। এদিন স্থানীয়রা আবগারি বিভাগের প্রশংসায় পঞ্চমুখ। স্থানীয় সচেতন নাগরিকরা দাবি জানান, মাঝে মধ্যে আবগারি বিভাগ এভাবে প্রত্যেক এলাকায় অভিযান চালালে এলাকায় অসামাজিক কার্যকলাপ কম হবে বলে ধারণা করেন তারা। এদিন সংবাদ মাধ্যমে অরুণ কুর্মী জানান, এভাবে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। সুশীল সমাজের একটা এখানে বহুদিন যাবত একটা অভিযোগ ছিল, এখানে ছোট বাচ্চাগুলা স্কুল যে ছাত্রগুলা মদ খেয়ে ইয়ে করে আর কি, এখানে রানীঘাটের ব্রিজের উপরে আর কি। তাই আমি আমার দলবল নিয়ে আজকে এই কাটাখাল শালচাপড়া এলাকায় আবারও সড়ক দুর্ঘটনায় একটি আলট্রা বাস এবং একটি অল্টো গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু হয় 5 গ্রামের এক যুবকের। তার নাম কুমার গৌরব দেব, বয়স 37। তার পিতার নাম গৌরব মোহন দেব। তিনি পেশায় একজন সরকারি জিআরএসের কর্মরত। সঙ্গে সঙ্গে কাটাখাল পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে কালীনগর সরোজিনী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয় এবং নিয়ে আসার পর তাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসকরা। ময়না তদন্তের জন্য হাইলাকান্দি সিভিল হাসপাতালে মৃতদেহ নিয়ে যাওয়া হয়। মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনার জন্য বেহাল সড়ক অবস্থাকে দায়ী করেন প্রত্যক্ষদর্শীরা। বরাকভেলী করম মহোৎসব পালিত হবে কালাইনের কুরকুরি চা বাগানে। সদৌ আসাম আদিবাসী ছাত্র সংস্থা ও সমস্ত কাটিগড়া বাগান পঞ্চায়েত ও বাগানবাসীর ব্যবস্থাপনায় 14 সেপ্টেম্বর পালিত হচ্ছে বরাকভেলী করম মহোৎসব কালাইনের কুরকুরি চা বাগানে। এই মহোৎসবটি আয়োজন করা হয়েছে কুরকুরি চা বাগানের ফুটবল মাঠে। বরাক তথা আসামের আদিবাসীদের পূর্বপুরুষেরা নিজেদের কলা, কৃষ্টি, ভাষা, সংস্কৃতি সমাজের মধ্যে খুবই যত্ন করে বুকের মধ্যে ধরে বাঁচিয়ে রেখেছেন। এই করম পুজো হচ্ছে আদিবাসী জনজাতির একটি জাতীয় উৎসব। আজ এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আগামী করম পুজো সম্বন্ধে বিশদ বিবরণ তুলে ধরেন। আচ্ছা, পূজাটা করম পূজা 6 দিনের আগে যেখানে করা হয়, এইখানে আমরা করি যে আখড়া যেটা বলি, আখড়া এর আগের দিন আখড়া জাগাত লাগে। আখড়া জাগানির পরে সকালে আমরা 7 জন বা 9 জন বা 11 জন, তো আমাদের 11 জন যুবতী আছে যাকে আমরা কর্মতিয়া বলি। ওই 11 জন কর্মতিয়াকে নিয়ে আমরা বালু এনেছি এবং বালু এনে আমরা এখানে যেগুলো লাগে আমরা মকই, চানা, মটর, কলাই, জও, গম, ধান, শস্য ওইগুলা দিয়ে আমরা এখানে জাওয়া উঠাইছি এবং এটা আগামী যে 14 সেপ্টেম্বর যে আমরা আনবো এখানে পূজা হবে। 10 লক্ষের মদ চুরি করে বিক্রি, শিলচরের লরি সহ চালক আটক। বঞ্চ থেকে প্রায় 10 লক্ষ টাকার মদ গাড়িতে লোড করে নির্ধারিত ঠিকানায় পৌঁছানোর বদলে অন্যত্র বিক্রি করে দিল চালক সহ তার সঙ্গে থাকা বেশ কয়েকজন লোক। পুলিশ এই ঘটনায় চালক স্বপন বাউরি সহ অন্য 2 জনকে আটক করেছে। স্বপন মূলত উধারবন থানা এলাকার টিকরের বাসিন্দা, তবে বেশ কিছুদিন ধরে রয়েছেন শিলচর আশ্রম রোডের ভাড়া বাড়িতে। সোমবার বিকেলে শিলচর চিরুকান্দি এলাকার এক বঞ্চ থেকে স্বপনের 407 মিনি ট্রাকে বিয়ার ও বিভিন্ন ব্র্যান্ডের প্রায় 10 লক্ষ টাকার মদ লোড করা হয়। কালাইনে এক মদের দোকানে এসব পৌঁছে দেওয়ার কথা ছিল, কিন্তু স্বপন কালাইনে ওই মদের দোকানে না গিয়ে অন্যত্র বিক্রি করে দেয়। রামনগর সিরোহান্দি মালিক অরিন্দম হোক, আমি গোডাউনের ম্যানেজার। হ্যাঁ, গোডাউনটা গাড়িটা 3:30টার সময় লোড দিয়া আমরা কালাইন সিটি ওয়াইনের লেগে রোয়ানা দিছে। গোডাউন থেকে চালান উলান কাটিয়া পারমিট দিয়া তারে রোয়ানা করা হয়ে গেছে। তারপর তো 3:30টার সময় গেছে, তারপর তো আমরা এরকম মানে রামনগর থেকে মাল লইয়া রোয়ানা কালাইনের লেগে দিলেইছে। কত টাকার মাল? 10 লাখ টাকার মতন মাল হইব। 326 কেস 42 বোতল মাল। হ্যাঁ, সব মাল লইয়া রোয়ানা দিছে। তারপর তো রাত্রে 9টা যখন বাজি গেছে
তখন আমারে দোকানের ওয়াইন শপের মানে যে ম্যানেজার সে আমারে ফোন করছে খালাইন থেকে যে দাদা ও তো রাত্রে 9:30 বাজে, তুমি কইলে 3:30টার সময় গাড়ি ছাড়ি দিছে, ওখানে তো গাড়ি ইয়ে ঢুকলো না। তখন আমার মনে একটা ডাউট জাগলো, তখন আমি ড্রাইভারে ফোন করলাম, তখন মোবাইল সুইচ অফ। তারপর তো রাত্রে আমরা পাগলের মতন যে গাড়ি হয়ে গেল, অত টাকার মাল লইয়া অতটা গাড়ি আসলো 407। ড্রাইভার কোন জায়গার? ড্রাইভার আশ্রম রোড, স্বপন বাউরি শিশু মন্দিরের গল্লিত হে ভাড়া থাকে এখানে। এরপর আপনারা কিতা গাড়ি পাইছেন? আমরা গাড়ি পাইছি না, আমরা তো ইয়ে করছি আপনার এই থানা পাইছে আইয়া স্যারের লগে মিলিয়া। কোন থানা? এই তো তারাপুর থানা, তারাপুর আউটপোস্টে আইয়া কমপ্লেন দেওয়ার পরে স্যার তারাও খুব দৌড়াদৌড়ি করছেন করিয়া কিন্তু আজকে সকালবেলা তারে ঘর থেকে রিকভারি করছেন স্যার, তারা ধরার পরে কারে ধরছেন? এই শোভন বাবুরে ড্রাইভার রে তারে ধরছেন। তার লগে কেসও আসলো, যে মাল বেচছে নিয়া এটার কেস আসলো। তখন হে স্টেটমেন্ট দিছে যে হে এই কেটা হয় খাসিপুর নিয়ে মালটা বেচছে। তখন খাসিপুর মাল নামাইছে, হ্যাঁ খাসিপুর মালটা নিয়ে কেন নামাইছে, ঠিক আছে। আরো কেউ আছে লগে? তার লগে আরো যে মানুষ আছে তারারও নাম হয়েছে। হওয়ার পরে এখানের দুজনরে আমরা দরিয়া আনছুন তারপর থানার ইনচার্জে। আনার পর তারা জিজ্ঞাসাবাদ করার পরে আরো কতজনের নাম ফটো নাম্বার সব আইছে। এখন আমরা প্রশাসনের কাছে ওটাই দাবি জানাইমু যে আমরা এই জিনিসটা মালটা রিকভারিটা ওই তো খুব জলদি। মাল নাই, গাড়ি কই? গাড়ি তো রাখা আছে বাজারে, পার্কিং রাখা আছে। আর মাল নাই, গাড়ির মাল নাই না। মাল খেয়ে নিছে? মাল তো নামানি হয়েছে এখানে স্যার। এটা এখানে নামানিল, ওখানে মাল কই যেতাম তো? আসাম টাইপ মাল যাইতো আসলো কালাইন, আর আমার এখান থেকে লইয়া আওয়া হয়েছে এখানে 3জন ছেলে। অ্যাবান্ডন্ড রুম রাখে? হ্যাঁ 3জন ছেলে খে? একটা হইলো বিশাল আর একটা হইলো বিষ্ণু, আমি জানি, আর একটা নাম জানি না। রংপুর গৌর নিত্যানন্দ গৌড়ীয় মঠে রাধা অষ্টমী উদযাপিত হয়। রংপুর গৌর নিত্যানন্দ গৌড়ীয় মঠে রাধাষ্টমী ব্রত দুদিন ব্যাপী নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এই উপলক্ষে 10 সেপ্টেম্বর মঙ্গলবার ব্রাহ্ম মুহূর্তে মঙ্গলারতি ও শ্রী তুলসী পরিক্রমা কীর্তন অনুষ্ঠিত হয়। প্রভাতে শ্রী হরিনাম সংকীর্তন ও শ্রীমদ্ ভাগবত পাঠ। সকাল 7টা থেকে 10টা পর্যন্ত শোভাযাত্রা ও নগর কীর্তন। এরপর সন্ধ্যায় সন্ধ্যারতি, শ্রী তুলসী পরিক্রমা, কীর্তনাদি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম দিনের অনুষ্ঠান সমাপ্ত হয়। অনুষ্ঠানের শেষ দিন আজ বুধবার ব্রাহ্ম মুহূর্তে মঙ্গলারতি ও শ্রী তুলসী পরিক্রমা কীর্তন। প্রভাতে রাধাষ্টমীতে শ্রী রাধাকাষ্টম পাঠ। সকাল 7টা থেকে 10টা পর্যন্ত শ্রীরাধার গুণগান ও অভিষেক এবং মধ্যাহ্নে ভোগারতি, কীর্তন, সর্বসাধারণকে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় সন্ধ্যারতি, শ্রী তুলসী পরিক্রমা, কীর্তনাদি এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দুদিনব্যাপী অনুষ্ঠানের সমাপন হয়। মহাপ্রসাদের এমনি একটি গুণ, অতএব সেই মহাপ্রসাদ সব জায়গায় পাওয়া যায় না। এই যে আমাদের মঠে যে মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে, আগে স্বয়ং ভগবান কৃষ্ণের ভোগ লাগানো হয়েছে, রাধারানীর ভোগ লাগানো হয়েছে, সেই প্রসাদ আমরা সবাইকে দান করছি এই রাধা অষ্টমী উপলক্ষে। এই রাধা অষ্টমী প্রতি বছর আপনারা আসবেন, রংপুর সাগরপাড়া গৌরীয় মঠে আমাদের এই অনুষ্ঠান হয় এবং গুরু বৈষ্ণবের নির্দেশে আমরা এই অনুষ্ঠান করে থাকি। এবং শুধু তাই নয়, রাধা অষ্টমী কেন, আমাদের জন্মাষ্টমী হয়, জীবনযাত্রা হয় এবং রথযাত্রা, এগুলো প্রত্যেকটিতেই আমাদের অনুষ্ঠান হয়ে থাকে। তাই আমি আপনাদের কাছে বিশেষ কৃতজ্ঞতা, যে সবাইকে হয়তো আমন্ত্রণ করতে পারি নাই, তবু যে আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন, এতে আমি সন্তুষ্ট। কয়দিন থাকে এই প্রোগ্রামটা? এই প্রোগ্রাম থাকে মাত্র 2 দিন। প্রথম দিন হচ্ছে পরিক্রমা ঘটস্থাপন, দ্বিতীয় দিন আমাদের মহা উৎসব রাধারানীর ভোগ, এই 2 দিন। আর ধর্মসভার ব্যবস্থা, এখানে আমাদের ধর্মসভা হবে বিকেলবেলা, তারপরে আবার রাত্রিতে সন্ধ্যা 6টা থেকে শুরু হবে ছোটো ছোটো বাচ্চা ছেলেদের নৃত্যনাট্য এবং গান। তাতে আমরা প্রায়ই বিতরণ করে থাকি, কে কীরকম নাচ করে, গান করে, তার জন্য আমরা ব্যবস্থা নিই এবং এই উৎসাহের জন্য আমরা সবাই কৃতজ্ঞ, যাতে আপনাদের আরও সুন্দর করে। শারদীয়া দুর্গাপুজো এবার দক্ষিণেশ্বরের চমক দিতে তৈরি তারাপুরের প্রথম পল্লী ক্লাব। আধুনিকতা ও ঐতিহ্যকে আঁকড়ে ধরতে প্রস্তুত তারাপুরের প্রথম পল্লী ক্লাব। শারদীয় দুর্গাপুজো উপলক্ষে এবার দক্ষিণেশ্বর থিমে বরাক উপত্যকাকে চমক দিতে প্রস্তুত কমিটির কর্মকর্তারা।
25 লক্ষ টাকার বিগ বাজেটের পুজো এবছর আকর্ষণীয় আয়োজনে এক আলাদা পরিচিতি গড়ে তুলতে প্রস্তুত প্রথম পল্লী ক্লাব। 70 ফুট উচ্চতার মণ্ডপ তৈরির পাশাপাশি কলকাতার মহিলা ঢাকি কমিটির 56তম বর্ষে এবার শহরের অন্যান্য পুজো কমিটিকে টেক্কা দিতে চলেছে। কলকাতার দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে তৈরি হতে যাওয়া মণ্ডপে ভব্য দেবী প্রতিমা ও আকর্ষণীয় আলোকসজ্জা উপত্যকার জনগণকে অনেকটি আনন্দে মাতোয়ারা করে তুলবে বলে আশাবাদী পুজো কমিটির কর্মকর্তারা। আয়োজিত সাংবাদিক সম্মেলনে কর্মকর্তারা একথা জানান। 56তম দুর্গোৎসব হতে চলছে, আমাদের বাজেট হচ্ছে 25 লক্ষ। পঞ্চমী দিন আমাদের শুভ উদ্বোধন হবে রামকৃষ্ণ মিশনের মহারাজজি গণদেশানন্দ মহারাজ। আমরা ষষ্ঠীর দিনে রেখেছি আমাদের প্রত্যেকবারের মতোই গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ। তারপর আমাদের প্রত্যেক দিন বিকেলবেলা থাকবে আপনাদের পানীয় জলের ব্যবস্থা দর্শনার্থীদের জন্য এবং একটা মিষ্টিমুখ করাই, আমরা প্রত্যেকবারই করাই। সপ্তমী অষ্টমী নবমীতে আমরা অন্নভোগ দেই, অন্নপ্রসাদ বিতরণ করি। প্রায় 1,500-2,000 মানুষ প্রতিদিন আমাদের এখানে অন্ন সেবা করে যান। এবারের পুজোয় ক্যালকাটার থেকে মহিলা ডাকির দল আসবে। আমাদের প্রথম পল্লী ক্লাবটা একটা ঐতিহ্যবাহী ক্লাব। আমরা বিভিন্ন সময় সামাজিক কাজকর্ম করে থাকি। আমরা করোনা হোক বন্যা হোক সবসময়ই দুস্থ গরিবদের পাশে থাকি। আমরা এবার দক্ষিণেশ্বর মন্দিরটা এবার এখানে তুলে ধরব। প্রত্যেক খুঁটিনাটি যেগুলো আছে দক্ষিণেশ্বর মন্দিরে অনেক সময় অনেক পুজো প্যান্ডেল শুধু মন্দিরটা বানায়, আমরা এবার দক্ষিণেশ্বর মন্দিরের ভিতরে যা যা আছে এইসব এখানে তুলে ধরব। আলোকসজ্জার মধ্যেও থাকবে আমাদের বিভিন্ন ধরনের আলোকসজ্জা থাকবে। আমরা প্রথম পল্লী ক্লাব প্রতি বছরই চাই যে আমাদের শহরবাসী এবং গ্রাম অঞ্চলের লোককে নতুনত্ব কিছু দেওয়ার জন্য। প্রতিমা আমাদের কর্মীমঞ্চের নৃত্যশিল্পী তৈরি করে দিচ্ছেন। আধুনিক থাকবে, ওটার মধ্যে আপনার একটু পলিউশন ফ্রি যেটা থাকে ওই ধরনেরই আমরা প্রত্যেকবার চেষ্টা করি আর কি। আপনাদের মাধ্যমে সবাইকে আমাদের এই পুজোতে আসার নিমন্ত্রণ থাকলো। কালচারের প্রোগ্রামও থাকবে এবং বাংলাদেশ এবং বরাকে হিন্দু নিগ্রহের বিভিন্ন ঘটনা নিয়ে আগামী 13 সেপ্টেম্বর সকাল 11টায় বিভিন্ন হিন্দু সংগঠনের যৌথ সমিতি হিন্দু সমন্বয় মঞ্চের আহ্বানে শহরের বিভিন্ন স্থান থেকে 5টি প্রতিবাদী মিছিল বের হয়ে একত্রিতভাবে শহীদ ক্ষুদিরামের মর্মর মূর্তি পাদদেশে হতে চলেছে এক বিরাট প্রতিবাদী সভা। কার্যক্রমকে ঘিরে বুধবার বিকেল 4টায় শিলচরের জেল রোডের উল্লাসকর দত্ত লেনে এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মঞ্চের আহ্বায়ক বৃন্দ, অধ্যাপক স্বপন শুক্লবৈদ্য, মণিভূষণ চৌধুরী, নারায়ণ চৌধুরী আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন। 13 তারিখ শিলচরে এক বিরাট প্রতিবাদী কর্মসূচি পালন করা হবে। এ উপলক্ষে শিলচরের 5টি স্থান থেকে, বিশেষ করে তারাপুর, আশ্রম রোড, মালুগ্রাম, রংপুর এবং কালীপাড়িচর, লিঙ্ক রোড, এই কনকপুর ইত্যাদি অঞ্চল সব মিলিয়ে আরেকটি স্থান থেকে 5টি স্থান থেকে মিছিল নির্ধারিত সময় বের হয়ে 11টার সময় শহীদ ক্ষুদিরাম মর্মর মূর্তির পাদদেশে এসে জমায়েত হবে। সেখানে এক প্রতিবাদী কর্মসূচি পালন করা হবে। বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে এবং অনেক দিন যাবৎ তা চলছে, এখনো চলছে, এর প্রতিবাদ। একই সাথে বরাকের বিভিন্ন স্থানে কন্টিনিউয়াস আগেও চলেছিল, কিন্তু বাংলাদেশে যখন শুরু করা হয় এর পরবর্তী সময়ে জারুদ্দোলাতে আমরা দেখেছি জন্মাষ্টমীর সময়ের একটি ঘটনা এবং বিভিন্ন স্থানে ল্যান্ড জিহাদ, লাম জিহাদের যে ঘটনাগুলি চলছে তা ব্যাপক মাত্রায় মাথাচাড়া দিয়ে উঠছে। হিন্দু সমন্বয় মঞ্চের মাধ্যমে আমরা অন্যান্য সমাজের এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন সবার কাছে আমাদের আবেদন রয়েছে, আপনারাও এই প্রতিবাদী সভায়, শান্তিপূর্ণ এই প্রতিবাদী সভায় জমায়েত হন। যে আগামী 13ই সেপ্টেম্বর শুক্রবার সকাল 11 ঘটিকায় ক্লাব রোড স্থিত যে ক্ষুদিরাম বসুর যে মূর্তি আছে পাদদেশের, সেখানে আমরা জমায়েত হয়ে আমরা সেটার প্রতিবাদ করব এবং প্রতিবাদ করার অব্যবহিত পরেই আমরা ডিসি মহোদয়ের কাছে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী এবং আসামের মুখ্যমন্ত্রীও সম্মানিত হেমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে আমরা একটা স্মারকলিপি প্রদান করব এবং এই স্মারকলিপিতে যেগুলা তথ্য আপনাদের সম্মুখে তুলে ধরেছি সেটা বিবরণ দিয়ে ডিসি মহোদয়ের মাধ্যমে আমরা প্রেরণ করব। তো এই
শেষ করার আগে বিশেষ খবর আরো একবার। নিয়োগ পরীক্ষায় অসৎ আচরণের জন্য কঠোর শাস্তির বিধান আসাম সরকারের। করিমগঞ্জে স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের কার্যালয়ে সিএম ভিজিলেন্সের হানা। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে উন্নয়নের জোয়ার বইছে, মন্তব্য অতুল বরার। ফের উত্তপ্ত মণিপুর, গণমিছিলকে ঘিরে উত্তপ্ত জিরিবামের জাকুর আডের। কাছাড়ের সন্তান কিংবদন্তি শিল্পী কালিকা প্রসাদ ভট্টাচার্যকে তার ৫৪তম জন্মবার্ষিকীতে স্মরণ। বরখলায় গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী সহ শ্বশুর বাড়ির ৩ জন আটক। এখনকার মতো বিটিএ নিউজ এ পর্যন্ত। ধন্যবাদ।